আচ্ছা, তো পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার কৃপায় আমরা আমাদের ইনফরমেশন টেকনোলজি এর অষ্টম ব্যাচ শুরু করতে যাচ্ছি। আমাদের যেহেতু আমরা সকলে অবগত আছি যে আইসিবি থেকে আলাদা করে বই নেই, তারা রেফারেন্স বুক হিসেবে সিসাকে রেকমেন্ড করেছে। তো সিসার আলোকে আমরা বইটাকে সাজিয়ে গুছিয়ে এবং কিছু এমসিকিউ সহকারে আমাদের বইটাকে সাজিয়েছি। আমরা আমাদের নোবেল প্রফেশনাল একাডেমিতে আমাদের বইটা থেকে পড়াবো এবং আমাদের বইটা নিমরুদ ব্যাগ নামে যে পেজটা আছে, যেটা অলরেডি খোলা আছে আপনারা দেখতে পাচ্ছেন, আর নিচে অলরেডি আবার নামও লেখা আছে পেজের লোগো থেকে শুরু করে। আর আপনারা যদি বইটা পারচেস করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে যে নাম্বারটা দিতে দেখছেন 01743156182, এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে ইনফরমেশন টেকনোলজি আমাদের বইটা কালেক্ট করতে পারেন। আমরা আমাদের বইটাকে এভাবে করেই সাজিয়েছি যাতে করে সিসার প্রত্যেকটা বিষয়কে আমরা কভার করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা অ্যাডিশনাল কিছু বিষয়বস্তু আমাদের বইতে রেখেছি যা কিনা আইসিবির পরীক্ষা আসে, কিন্তু সিসার ভিতরে এই বিষয়গুলো মিসিং আছে। তো যেটা কিনা আমাদের নিজস্ব অ্যাক্ট সংক্রান্ত, আমাদের দেশীয় কিছু অ্যাক্ট আছে যেগুলো এই বইতে কভার করা হয়েছে, যেটা কিনা সিসার বইতে নেই, বাট পরীক্ষায় আসতে দেখা যায়। তো আমরা তাই আমাদের এই বইটা থেকে পুরো কোর্সটাকে কন্ডাক্ট করব। আর এখানে আপনারা যে বাকি বইগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নোবেল প্রফেশনাল একাডেমির বই না। আর যেই পেজটা থেকে আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি নিমরুদ ব্যাগ, এটা হচ্ছে মূলত বুক সেলিং প্ল্যাটফর্ম, যারা কিনা আমাদের বইয়ের বাইরে অন্যান্য বইও সেল করে থাকে। বাকি যে চারটা বই আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অন্য পাবলিকেশনের বই, এটার সাথে নোবেল প্রফেশনাল একাডেমির ডিরেক্টলি কোনো কানেক্টিভিটি নেই। আর ইনফরমেশন টেকনোলজি এবং বিজনেস ল যে দুটো বই দেখতে পাচ্ছেন এগুলো নোবেল প্রফেশনাল একাডেমি কর্তৃক পাবলিশ করা বই, ঠিক আছে? তো আমরা তাহলে আমাদের বর্তমানে যে বইটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি ইনফরমেশন টেকনোলজি, বইটা বাম পাশে নিচে দেওয়া আছে, ওই বইটা থেকে আমরা আমাদের ক্লাসটা কন্টিনিউ করব। তো আশা করি সবাই একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন, যারা আমাদের সাথে থাকবেন তারা অবশ্যই বইটা পারচেস করে নেবেন, আদারওয়াইজ আপনারা ওই জিনিসটা মিস করবেন। তো একটা স্ক্রিনশট অফকোর্স নিয়ে নেওয়ার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। এর পরবর্তীতে আমরা আমাদের বই থেকে আমাদের আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তা আমি এখন অলরেডি 7টা 19 বাজে, 7টা 20 থেকে আমি স্টার্ট করব। আপনারা চাইলে আপনারা যে সকল গ্রুপগুলোতে আছেন আপনাদের বন্ধু বান্ধব থেকে শুরু করে স্টাডি পার্টনার থেকে শুরু করে কলিগ, সিনিয়র বড় ভাইয়া যারা আছে তাদের মাঝে লিঙ্কটা শেয়ার করতে পারেন। তো যাই হোক, অনেক কথা বলেছি, অলরেডি 19 বেজে গিয়েছে, আমরা 20 থেকে আমাদের ক্লাসটা স্টার্ট করে দিব। আশা করি আপনারা স্ক্রিনশটটা নিয়ে নিয়েছেন। Right. বিজনেস লটা কি আপনি এই বই পড়াবেন? আচ্ছা, বিজনেস ম্যানুয়ালটাই লয় পড়াবেন? শুধুমাত্র কোম্পানির একটা, বলছি বিজনেস লয় শুধুমাত্র কোম্পানির একটা সোহেল ভাই, আমরা আজকে আমাদের কি বই থেকে পড়াবো। জি জি ইনফরমেশন টেকনোলজি পড়া? জি ভাই, আজকে সন্ধ্যা 7টায় ইনফরমেশন টেকনোলজি, আর রাতের 10টায় আরেকটা অ্যাকাউন্টিং ক্লাস হবে, সেখানে কিনা চ্যাপ্টার 1 কমপ্লিট হয়ে যাবে। তো ইনফরমেশন টেকনোলজি তো আর আজকে আমার মনে হয় দরকার নাই নাকি? না, আপনার যদি ইনফরমেশন টেকনোলজি পাস হয়ে থাকে তাহলে কেন দরকার হবে? দরকার নেই। না, ঠিক আছে, আচ্ছা, ওকে। তাহলে হচ্ছে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো বইয়ের প্রথম চ্যাপ্টার শুরু হয়েছে প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্ড গভর্নেন্স দিয়ে। ওকে, আসেন প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে কি। ধরেন আমি একজন আইটি স্পেশালিস্ট বা অ্যাপ ডেভেলপার কিংবা ওয়েবসাইট ডেভেলপার, আপনি হচ্ছেন আমার ক্লায়েন্ট, বা এখানে যতজন এখন এই মুহূর্তে ক্লাসে অবস্থিত তারা সবাই হচ্ছেন আমার ক্লায়েন্ট। এখন আপনারা আমাকে বিভিন্নভাবে
কোনো একটা কাজ দিতে পারেন, যে কাজটা আপনি আমাকে দিবেন সেটা হচ্ছে আমার জন্য একটা প্রজেক্ট। এখন এই প্রজেক্টকে আমি বিভিন্ন পদ্ধতিতে ম্যানেজ করতে পারি। তো কোন কোন পদ্ধতিতে আমি প্রজেক্টকে ম্যানেজ করব এবং কিভাবে করে আমি এই প্রজেক্টটাকে কমপ্লিট করব, সেটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। তো প্রথমত যেটা আছে সেটা হচ্ছে ওয়াটারফল ম্যাথোডোলজি। ওয়াটারফল ম্যাথোডোলজি কি? Waterfall is a linear and sequential project management approach where phase must be completed before the next begin. এখানে বোঝানো হয়েছে, ধরুন আপনাকে কোনো একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ দেওয়া হয়েছে, মানে প্রজেক্টের কাজ দেওয়া হয়েছে, কোনো অ্যাপ বলুন, ওয়েবসাইট বলুন, কোনো একটা কাজ দেওয়া হয়েছে বা আমাকে দেওয়া হয়েছে, আমি তো বললাম আপনারা আমাকে দিয়েছেন। এখন আপনি আমাকে বললেন যে ভাইয়া আমাকে এইভাবে করে একটা অ্যাপ বানাই দেন যেটার মধ্যে স্টুডেন্টরা গিয়ে পরীক্ষা দিতে পারবে। প্রতি পরীক্ষায় তারা হচ্ছে এখানে যখন টেক এক্সাম নিবে তাদের বিকাশ বা নগদ কিংবা রকেট থেকে 10 টাকা করে কেটে নিবে। এর পরবর্তীতে তারা এখানে ওই 10 টাকার বিনিময়ে একবার করে পরীক্ষা দিতে পারবে যে কোনো সাবজেক্টে। এই যে বিষয়টা আপনি আমাকে প্রথমে জানিয়ে দিলেন এবং আমি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ শুরু করলাম। ওয়াটারফল মেথোডোলজি বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপনি আপনার যে কাজটা আমাকে দিয়েছেন এটা আমি পুরোটা কমপ্লিট করে আরেকটা কাজে হাত দিব। ক্লাস কি শুরু হয়েছে? হতে পারে সেটা পুরো কাজ, হতে পারে সেটা আমি কাজকে মানে পুরো কাজকে আমি ধরুন করে তারপর আপনাকে দেখাবো যে ভাইয়া দেখেন আপনার কাজটা হয়েছে কিনা। এখন ওয়াটারফল মেথোডোলজি এই কারণে বলা হয়েছে, ধরুন উপর থেকে পানির ফোঁটা পড়তেছে, 1, 2, 3, 4 এভাবে করে ফোঁটা পড়া শুরু হয়েছে। সবার আগে এটা পড়ছে, এরপরে এটা পড়ছে, এরপরে এটা পড়ছে, এরপরে এটা পড়ছে। এখন উপর থেকে আমি যদি পানির ফোঁটা ফেলি তাহলে এই ফোঁটাটা কি কোনো কারণে এই ফোঁটার আগে নিচে পড়ার চান্স আছে? না। না। তার মানে যে ফোঁটাটা আমি আগে ফেলছি ওই ফোঁটাটাই আগে নিচে পড়বে, ঠিক কিনা? এরপরে পরের ফোঁটা, এরপরে পরের ফোঁটা, এরপরে এটা, এরপরে এটা, এইভাবে করে পড়বে নিচে। তো এই কারণে ওয়াটারফল মানে হচ্ছে কি একটা পুরোটা কমপ্লিট হইলে মাটিতে পড়লে এরপরে আরেকটা পড়ে, একটা কমপ্লিট হওয়ার আগে কখনো আরেক ফোঁটা মাটিতে পড়ে না। তো এখানে এই সিস্টেমে কি হয়, এই সিস্টেমে হচ্ছে কোনো একটা কাজ ওয়াটারফল ক্লিয়ার স্ট্রাকচার এনশিওরস দ্যাট। আচ্ছা, প্রথমত আগে প্রথম ডেফিনিশনটা পড়ে নি। ওয়াটারফল ইজ আ লাইনার অ্যান্ড সিকোয়েন্সিয়াল প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেস হোয়ার ইচ ফেজ মাস্ট বি কমপ্লিটেড বিফোর দ্য নেক্সট বিগিন। তার মানে পূর্ববর্তী পদক্ষেপটা শুরু হওয়ার মানে পরবর্তী পদক্ষেপটা শুরু হওয়ার আগেই পূর্বে যেটা আমি নিছিলাম সেটা কমপ্লিট করব, কমপ্লিট করে তারপরে আমি পরেরটাতে হাত দিব। তো দ্যাট মিনস এখানে বোঝা যাচ্ছে আপনি আমাকে অ্যাপ বা ওয়েবসাইট ডেভেলপমেন্টের যে দায়িত্বটা দিয়েছেন সেটা আমি যদি পুরোটা শেষ করে ফেলি তারপর আমি আরেক আপনাকে ডাক দিব যে ভাইয়া আপনার কাজটা হয়েছে এবার দেখেন। এটা হচ্ছে ওয়াটারফল মেথোডোলজিতে। তার মানে একটা কাজ পুরা কমপ্লিট হয় এরপরে আমি আরেকটা কাজে হাত দেই। ইট ইজ টিপিক্যালি ইউজড ইন প্রজেক্ট উইথ ওয়েল ডিফাইন্ড রিকোয়ারমেন্ট ফ্রম দ্য স্টার্ট। তার মানে এই ধরনের মেথডটা আমরা তখনই ফলো করতে পারি যখন আপনি আমাকে পুরো জিনিসটাকে সুন্দরভাবে প্রকাশ করতে পারবেন। ধরুন আপনি একটা লিখিত কাগজে কিভাবে করে আপনার ওয়েবসাইটটাকে করতে হবে সেটা এঁকে লিখে প্রকাশ করে আমাকে সাবমিট করছেন। এবার আমি সেই কাগজের উপর ভিত্তি করে আপনার কাজটা শুরু করছি। দ্যাট মিনস আপনি এখানে যা কিছু করতে চাচ্ছেন সবকিছু আমাকে এক জায়গায় ঠিকভাবে দিয়েছেন বলেই আমি ওয়াটারফল মেথোডোলজিটাকে ইউজ করতে পারতেছি। কিন্তু আপনি যদি কোনো না কোনো কারণে ওই বিষয়টাকে সুন্দরভাবে এক্সপ্লেন করতে না পারেন তাহলে আমি কোনোভাবেই ওয়াটারফল মেথোডোলজি ইউজ করতে পারবো না। আমি কি বোঝাতে পারছি? জি। ওকে। Functionality. Waterfall clear structure ensures that each phase is fully completed before moving forward. তার মানে আপনি পরবর্তী স্টেপে যাওয়ার আগে আগেরটাকে পুরোপুরি কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন না। এটা হচ্ছে এই মেথোডোলজিতে। এখানে অনেকগুলা মেথোডোলজি আছে, তার মধ্যে এখানে হচ্ছে আর কি এই সিস্টেম যে আপনি পুরোটা কমপ্লিট করবেন তারপর আপনি পরের স্টেপে যাবেন, আদারওয়াইজ পারবেন না। মানে বিষয়টা হইলো এমন, আমি যদি এটাকে আপনার অফিসের কাজ দিয়ে বুঝে, আপনাকে আপনার সিনিয়র 10টা কাজ দিয়ে রাখছে,
এখন আপনি একটা কাজ করছেন, করে পুরোটা কমপ্লিট করতে পারতেছেন না, তখন আপনি চিন্তা করলেন আমার তো সময় নষ্ট হবে, আমি 2 নাম্বার কাজে হাত দেই। 2 নাম্বারটা করলেন, আবার 3 নাম্বারটাতে হাত দেই, 3 নাম্বারটা করতে গিয়ে আবার অর্ধেক করে এবার আর পারতেছেন না, আপনি কি করলেন, সিনিয়রের জন্য রেখে দিলেন, পরবর্তীতে 4 নাম্বারে হাত দিয়ে দিছেন। এটা কি ওয়াটারফল মেথোডোলজিতে যাবে? না। না। তার মানে আপনি পুরোটাকে কমপ্লিট করবেন, দেন আপনি এর পরেরটাতে হাত দিতে পারবেন। যতক্ষণ না পুরোটা প্রথমটা কমপ্লিট করতেছেন ততক্ষণ পর্যন্ত পরেরটাতে হাত দিতে পারবেন না। এটা হচ্ছে ওয়াটারফল মেথোডোলজি। শেষ। এবার আসেন, এক্সাম্পল দিয়ে দিয়েছে, যেমন বলছে যে ব্যাংকিং সিস্টেম অর এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ ব্যাংকের যে বিষয়গুলো থাকে সেগুলো পুরোপুরি ওয়েল ডিফাইন্ড হয়, লক্ষ লক্ষ টাকার বিষয় থাকে, কোটি কোটি টাকার বিষয় থাকে, এবং এখানে অ্যাপ রিলেটেড বলুন বা যে কোনো ধরনের কাজ বলুন, এগুলো আগে থেকে ওয়েল ডিফাইন্ড থাকে বলে এই ধরনের সিস্টেমে ওয়াটারফল মেথোডোলজি ব্যবহার করা যায়। এটা সুবিধা কি? ইজি টু ম্যানেজ ডিউ টু ইট স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ, যেহেতু এটা সহজে, মানে এটা সহজে ম্যানেজ করা যায় কারণ এখানে সবকিছু আগে থেকে সুন্দর করে ডিফাইন করা থাকে। ক্লিয়ার মাইলস্টোনস হেল্প ইন ট্র্যাকিং প্রোগ্রেস, যেহেতু আপনার এখানে মাইলস্টোন কি, আপনার সর্বশেষ কোথায় গিয়ে জিনিসটাকে কমপ্লিট করলে এটাকে কমপ্লিট বলতে পারবেন, এটা যেহেতু এখানে পুরোপুরি ডিফাইন করা আছে, তো এখানে ট্র্যাকিং প্রোগ্রেসটা ইজি, মানে সহজে ট্র্যাক করা যায় যে আপনি এখন কাজের কত শতাংশ শেষ করছেন। আপনাকে যেহেতু প্রথমে বলা হয়েছে যে এভাবে এভাবে করলে পুরোটা কমপ্লিট হবে, এবার আমি আপনাকে যদি ফোন করে জিজ্ঞেস করি যে কতটুকু করছেন, তখন আপনি বলতে পারবেন না যে ভাই 25% কাজ হয়েছে, 50% কাজ হয়েছে, কাজটা এই জায়গাতে আছে। কারণ আপনি কোন জায়গাতে বলবেন সেটা তো আমি বুঝতে পারবো, কজ আমি ওয়েল ডিফাইন করে আপনাকে কাজটা করার দায়িত্ব দিছি, ঠিক কিনা? জি। আচ্ছা, নুসরাত জাহান যিনি উত্তর দিচ্ছেন, আপনি কি আমাদের সাথে আছেন? জি ভাইয়া। আচ্ছা, ওকে ওকে। এবার আসুন। না, ভালো। তো আর বাকিরা কেউ কি বুঝতেছে না, শুধু একজন বুঝতেছে? জি খুব দাদা কঠিন নাকি? আচ্ছা, এবার হচ্ছে, ভাইয়া এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ইমপ্লিমেন্ট একটু যদি বলতেন। আচ্ছা, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং মানে হচ্ছে, ধরুন আপনাদের প্রতিষ্ঠানে, ধরেন আপনি স্বপ্ন বা মিনা বাজার কিংবা আগোরা সুপার শপ চিনেন? না ভাই, আমি রাজশাহীতে থাকছি। আচ্ছা, যাই হোক, কোনো সুপার শপ চিনেন জি আপনি? ভাইয়া চিনি। জি সুপার আচ্ছা, শপ ওকে। বলতে তো সবকিছুর আইটেম ওখানে সব পাওয়া কিছু যায়। আইটেম আছে, এই সেই, ধরেন আপনি যদি ইন্ডিয়ার কথা বলি, বিগ বাজার চিনেন, বা আরো অনেক কিছু থাকতে পারে। যাই হোক, তো এখন জি ভাই। বিষয়টা হচ্ছে সুপার শপে আপনার যতগুলা বিষয় আছে, যা যা আছে আপনার এই সুপার শপে, সবকিছু হচ্ছে আপনার রিসোর্স। কি রিসোর্স? এবার এই রিসোর্স গুলাকে আপনি কোথায় কি কাজে লাগাবেন এটার একটা প্ল্যান করার দরকার হয় না? তো এটা যদি আপনি যখন এটা নিয়ে কাজ করতে যাবেন, আপনার কাজ কি কিছুদিনের জন্য বন্ধ করে রাখবেন নাকি? না। তো এই কারণে প্রথমেই আপনাকে, মানে ধরেন বারবার করে যদি আপনাকে জিজ্ঞেস করে ভাই হইছে নি, ভাই হইছে নি, ভাই হইছে নি, তাহলে তো কি আপনার কাজে বারবার করে ব্যাঘাত আসবে। তাই আপনি একদম সুন্দরভাবে লিখিতভাবে প্রকাশ করে আপনার রিসোর্সটাকে কোন জায়গায় কোথায় রাখলে আপনার প্রতিষ্ঠানের জন্য ঠিক হবে, এটা আগে থেকে ডিফাইন করা থাকবে। তো যেহেতু এই বিষয়টা আগে থেকে ডিফাইন করা থাকবে, দ্যাটস ওয়াই এখানে ওয়াটারফল মেথোডোলজি ইউজ করা যাবে। মানে এক কথায় আপনার প্রতিষ্ঠানে যত রিসোর্স আছে, এগুলা কোথায় কোন কোন জায়গাতে কোন কোন রিসোর্সটাকে ব্যবহার করবেন, এটা প্ল্যান করার ক্ষেত্রেও বা এটাকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রেও, প্ল্যান করেও এটাকে বাস্তবায়ন করাকে ইমপ্লিমেন্ট বলে। তো এটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে ওয়াটারফল মেথোডোলজি ব্যবহার করা যায় বা হয়ে থাকে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এরপরে আমরা অ্যাডভান্টেজের 2 নাম্বারটা শেষ করছি। অ্যাডভান্টেজের 3 নাম্বারটা হচ্ছে আইডিয়াল ফর প্রজেক্ট হোয়ার চেঞ্জেস আর মিনিমাল। যে জায়গাগুলোতে চেঞ্জগুলা মিনিমাল, মানে অল্প পরিমাণে থাকে, সেগুলোতে এই মেথোডোলজিটা ইউজ করা যায়। এখন ধরেন কোনো কারণে আপনার কাজের মধ্যে আপনার কোনো কনসিস্টেন্সি নাই, আপনি ধরেন আজকে আমাকে বললেন যে নোবেল ভাই আমার ওয়েবসাইটটা লাল রঙের হবে। ওকে ফাইন, ঠিক আছে, আমি লাল রঙে শুরু করলাম, সবকিছু লাল রং বানাইতেছি। এবার আপনি হঠাৎ করে রাতের বেলা ফোন দিয়ে বললেন ভাই আমার ওয়েবসাইটে পারফিউম বিক্রি করবো, ধরেন আপনি পারফিউম বিক্রি করবেন। আপনি চিন্তা করতেছেন যে এখানে পারফিউম আইটেমের মধ্যে সবচেয়ে বেশি পারফিউম থাকবে লেডিস পারফিউম। তাহলে আপনি এবার বলবেন যে না ভাই, তাইলে একটা কাজ করেন, পিঙ্ক কালার দেন। ঠিক আছে, তাইলে মনে হয় ভালো হয়। এবার আমি পিঙ্ক কালার দিছি। এখন আপনারা কেউ তো ধরেন জোকস টোকস দেখেন না, আপনারা সব পড়ালেখা করেন, খুব সিনিয়র মানে সিরিয়াস টাইপের স্টুডেন্ট আপনারা, সমস্যা হইছে এই জায়গায়।
যদি আশেপাশে একটু চোখ টোক দেখতেন বা হচ্ছে মাঝে মাঝে মুভি টুভি দেখতেন, এই যে বিভিন্ন ক্লাস আমি বলি না যে কে মুভি দেখছেন, এটাও অনেকে দেখেনি, ওইটা কে দেখছে ওইটাও দেখেনি। সো আপনার শুধু পড়ালেখাই করেন, তো লাইফে সবসময় শুধু পড়ালেখা দিয়ে সবকিছু হয় না, এর বাইরে একটু বিনোদনের দরকার আছে। তো পড়ালেখারও দরকার, দাদা, বিনোদনেরও দরকার। হ্যাঁ বলেন। আইসিবি থেকে বলছে পড়ালেখা করার কথা, আপনি বলছেন মুভিটাও দেখার কথা। কার না না না, ওপিনিয়নটা নেব? আমি একটা কথা বলি, শুনেন শুনেন। একটা কথা মাথায় রাখবেন, লাইফে যে যা বলতেছে কিছুই ভুল বলতেছে বলে আমি মনে করি না। কেন? ধরেন আপনি যখন ঘর থেকে বের হয়ে আকাশে চাঁদ দেখলেন, তখন চাঁদের অর্ধেক দেখা যাচ্ছে। আপনি ঘরের ভেতরে ঢোকার পর আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আচ্ছা চাঁদ দেখতে কেমন, আপনি বলবেন কিসের মতো? ভাইয়া চাঁদ দেখতে পুলির মতো, তাই না? ফাইন। হুম, পুলি তো চেনেন নাকি? না তাও চেনেন না? পুলিটা কি? এটা এক ধরনের পিঠা পিঠা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, মানে চাঁদ দেখতে এরকম আর কি, এরকম। হ্যাঁ, আপনি এইভাবে দেখছেন চাঁদটারে, বা হুম, হচ্ছে এরকম। হ্যাঁ, এবার আপনি ঘরে ঢুকে গেছেন, কিছুক্ষণ পরে চাঁদ তার পূর্ণ রূপ দেখাইছে। এখন এবার আরেকজন গেছে, সেও চাঁদ দেখে তারপর ভেতরে ঢুকছে। আমি তাকে জিজ্ঞেস করছি যে ভাই চাঁদ দেখতে কেমন? সে বলছে ভাই চাঁদ দেখতে রুটির মতো গোল। তো হুম। তাহলে তারটা কি ভুল ছিল না আপনারটা ভুল ছিল? দুইজনের ওপিনিয়নটা হলো মানে ঠিক ছিল, কারণ সে যখন যে অবস্থানে ছিল সেই অবস্থানের ওপিনিয়নটা দিয়েছে। এক্স্যাক্টলি, দ্যাট মিনস হচ্ছে যে যেভাবে তার সাকসেস কে পাইছে সে সেভাবে আপনাকে ডিফাইন করবে। বুঝতে পারছেন? আমি ওকে। আপনাদেরকে বলতেছি যে ভাই আইসিবির বইয়ের বাইরে অনেক কিছু পরীক্ষা আসে। কজ কি, আমি 7 ব্যাচ পড়াই আসছি। প্রত্যেকটা হুম, প্রশ্ন কি আসতেছে না আসতেছে এগুলা সম্পর্কে আমার ধারণা আছে। এখন কোন একজন বড় ভাই সে হয়তোবা আপনাকে এসে বললো যে ভাই আমি তো ম্যানুয়ালের বাইরে কিছুই পড়িনি। সে ভুল বলে নাই, সে ম্যানুয়ালের বাইরে কিছুই পড়ে নাই, সে পাশ করে আসছে। হইতে পারে। কিভাবে? আমাদের আইসিবি তে ধরেন 5,000টা প্রশ্ন থাকে, কথার কথা। আরো বেশি থাকতে হুম, পারে, কম থাকতে হুম, পারে। আপনি যখন আপনার রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড দিবেন, এই পাঁচ হুম, হাজারের ভিতর থেকে 50টা প্রশ্ন আপনার সামনে আসবে, আইটির ক্ষেত্রে 25টা প্রশ্ন আপনার সামনে আসবে। এখন হুম, আপনার কাছে যে 25টা প্রশ্ন আসছে এগুলা যদি সব ম্যানুয়ালের থেকে কভার করে ফেলে, তাহলে তো আপনি পাশ করে বাইরে গিয়ে বলবেন যে আমি ম্যানুয়াল পড়েই পাশ করছি, ঠিক না? এক্স্যাক্টলি রাইট। আবার যদি কেউ যদি মানে ধরেন ম্যানুয়াল পড়ে কিন্তু তার দেখলো যে ওমা এগুলা কোত্থেকে আসছে, আমি তো জীবনে এটা দেখি নাই, সে কি বলবে? না ভাই ম্যানুয়ালের বাইরে অনেক কিছু আসছে, ম্যানুয়াল পড়লে হবে না, অন্য কোত্থেকে আসছে আমি তো জানি না, তাই না? হুম, হুম, আবার হুম, এমন পাবলিকও আছে যারা কিনা কিছুই না পড়ে পাশ করে ফেলছে। ট্রু, এগুলো ট্রু। আইসিবিতে এমন কয়েকজন আমি দেখছি, তাদেরকে এখন ধরলে কিছুই পারবে না, এবং তারা নিজেরাও স্বীকার করে যে ভাই আমি তো না পড়ে এটা পাশ করছি। সে ভুল বলে নাই, এটা সত্য, একদম সত্য কথা, সে ভুল বলে নাই। তাহলে তার মানে কিভাবে করছে? সে ওই যে কি বলে না, আহ গ্রামের একটা আঞ্চলিক ভাষায় কথা আছে যে ঠাডা পড়ে বগা মরছে, বলে না? এখন সে হুম। ওইভাবে করে বগা মেরে চলে আসছে। এখন এই কারণে সে সবাইকে বলে কি, যে কিছু না পড়েও সিএল পাস করা যায়। এখন যে যেভাবে পাস করছে সে আইসা আপনারা ওইভাবে করে এক্সপ্লেন করবে। বোঝা গেছে? তো এই কথাটা কেন বলছি? আপনার পাশের ক্ষেত্রে যদি বলি, আমি সবার কথা বাদ দেয়, আমাদের একাডেমিতে অনেক এসিএ আছে, এসিএম আছে। তো ওনাদের বিভিন্ন সময় সেমিনার হয়। তো আমি কারো নাম বলবো না, আপনারা সেমিনার গুলা দেখে নিয়েন, বা ওই যে লাইভে আছে আমাদের পেজ থেকে হয়। তো এখানে একজন ভাইয়া বলছে যে আমি আমার লাইফের কোনো কিছুকে আমি কম্প্রোমাইজ করি না, আমি লাইফে সব করছি। ঠিক আছে, সব করছি, অ্যান্ড আই এম এন এসিএ, উনি বলতেছে। তো ওটা কিন্তু সত্য, উনি লাইফে সবকিছু করছে, উনি রিলেশনশিপ করছে, উনি বিয়ে করছে, উনি জব করছে, উনি মুভি দেখছে, উনি টাইম পাস করছে, উনি ঘোরাঘুরি করছে, সবকিছু করে উনি এসি হয়েছে। আবার আরেকজন কি করছে? সে বলতেছে যে আমি জীবনে কোনোদিন কোথাও কোনো অনুষ্ঠানে যাই নাই, আমাকে বলা হয়েছে যে যাওয়ার জন্য, আমি দরজা জানালা বন্ধ করে আমি পড়ালেখা করছি, তারপর আমি এসি হয়েছি। ঘটনা সত্য। উনি কি করছে? ওই যে যেটা উনি বলছে এটা করেই উনি এসি হয়েছে। এখন তার মানে কি বোঝা যাচ্ছে? আপনি যারাই আপনাকে যেটা বলতেছে, আমি বলবো না কারো কথা ভুল, যে যেভাবে হয়েছে সে আপনাকে ওইভাবে করে এক্সপ্লেইন করতেছে। বাট আমরা তাহলে কাকে ফলো করব? এটা প্রশ্ন থেকে যায় না? হুম, হ্যাঁ। এখন আপনাকে আমি বললাম যে ভাই আপনি হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রামে যাবেন। এখন ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে, আপনি নদী পথে বিভিন্ন জায়গায় ঘুরে যাইতে পারেন। আপনি একদম বাংলাদেশের বর্ডারে ধরেন টেকনাফ থেকে তেতুলিয়া গেলেন,
এর সরি ধরেন আপনি চট্টগ্রাম থেকে ধরেন তেঁতুলিয়া গেলেন, বা মানে কোন জায়গা পড়তেছে ওই জায়গায় যাই না, মনে হয় তেঁতুলিয়াই পড়ে, চট্টগ্রামের পাশে মনে হয় তেঁতুলিয়া মোস্ট প্রবাবলি। আর ঢাকার ওইদিকে ধরেন ঢাকা তো মাঝামাঝি আছে। তো ধরেন আপনি তেঁতুলিয়া প্রথমে গেছেন, যাওয়ার পরে একদম বাংলাদেশের তার কাটা বর্ডার আছে না, ওই বর্ডারের সামনে ঘেসে 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 আপনি গেছেন ঢাকা, বা হচ্ছে আপনি গেলেন টেকনাফ, সরি টেকনাফ থেকে তেঁতুলিয়া, তো তার মানে আপনি গেলেন হ্যাঁ টেকনাফ, তেঁতুলিয়া থেকে আপনি টেকনাফ গেলেন, সেখান থেকে আবার বাসে করে আপনি ঢাকায় আসছেন। আমি যেটা বলছি এটা কি ভুল ছিল? যাওয়া যাবে না এটা? হ্যাঁ, যাওয়া যাবে। যাওয়া যাবে। এখন আরেকজন বলছে যে ভাই এত প্যারা নিচ্ছেন কেন, আপনি চট্টগ্রামে যান, মানে রেলওয়ে স্টেশনে একটা ট্রেনে উঠেন, ট্রেন আপনাকে সোজা ঢাকায় কমলাপুর স্টেশনে নামিয়ে দিবে, যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে। যাওয়া যাবে। আবার আপনাকে বলবে যে কি, যে কেউ একজন বলতে পারে যে ভাই আপনি চট্টগ্রাম বিমানবন্দরে যান, সেখান থেকে আপনাকে ঢাকায় বিমানবন্দরে নামিয়ে দিবে, আপনি প্লেনে করে চলে যাবেন, ঠিক কিনা? তো তিনোটাই তো ঠিক, কোনোটা কি ভুল আছে? না। তাইলে আমি কোথায় কিভাবে যাব? প্রথমত এই ক্ষেত্রে আমাকে দেখতে হবে আমার অ্যাফোর্ডেবিলিটি কেমন, প্রথমত অ্যাফোর্ডেবিলিটি দেখতে হবে। সেকেন্ডলি হচ্ছে মানে আমার কি টাকা আছে পকেটে যে আমি প্লেনে যাইতে পারবো? তা আমার যদি প্লেনে যাওয়ার টাকা না থাকে তাহলে তো প্লেনে যাবো কিভাবে, আর যদি থাকে তাহলে আমি প্লেনেই যাব। সেকেন্ডলি হচ্ছে কি, এবার দেখতে হবে যে আমি কি বাসে যাওয়া বেটার হবে নাকি ট্রেনে যাওয়া বেটার হবে। এখন এটার মধ্যে ড্রব্যাক কি অ্যাডভান্টেজ কি এটা দেখবেন। ধরেন ট্রেনে গেলে আপনি, আমার ট্রেনের এক্সপিরিয়েন্স খুবই বাজে, আজ অব্দি লাইফে আমার ট্রেনের এক্সপিরিয়েন্স খুবই বাজে। যতবারই ট্রেনে উঠছি বেশিরভাগ সময় কিছু না কিছু চুরি হয়েছে। আমি এই কারণে ট্রেন প্রেফার করি না, আমি সবসময় বাসে যাওয়া আশা করি। তো এই ক্ষেত্রে মাঝে মাঝে হয়তো খুবই ইমার্জেন্সিতে ফ্লাইটের বিষয় থাকে, বাট সেটা খুবই ইমার্জেন্সি, আদারওয়াইজ কি বাসে যাওয়া আশা করি। এখন বাসের মধ্যে আবার বিভিন্ন বাস আছে, নন এসি আছে, এসি আছে, স্লিপার আছে, ঠিক আছে? ধরুন আমি স্লিপারে করে যাওয়া আশা করি। আমি চিন্তা করি যে গেলাম, রাতে ঘুমাইলাম, সকালবেলা ঘুম থেকে উঠছি, দেখলাম যে ঢাকায় চলে আসছি বা চট্টগ্রামে চলে আসছি, এভাবে করে। এখন আপনাকে দেখতে হবে তাহলে কি অপেক্ষাকৃত সহজতর এবং আপনার জন্য অ্যাফোর্ডেবল ওয়ে কোনটা, আপনি সেটাকে চুজ করবেন। আমি কি বুঝাইতে পারছি? যে ওয়েতে রিস্ক ফ্রি, মানে আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি এইভাবে গেলে আমার পাস সুনিশ্চিত, আমার কোনো রিস্ক নাই, তাহলে আপনি ওই ওয়েতেই যাবেন। এবার এরপরে দেখবেন অ্যাফোর্ডেবিলিটির মধ্যে পড়ে কিনা। এখন ধরেন আমি আপনাদেরকে বলতেছি যে আপনি যদি এখানে পড়েন, আপনাকে এর বাইরে আর কোনো কিছু পড়তে হবে না, তার মানে এটা রিস্ক ফ্রি না? অবশ্যই। রিস্ক ফ্রি। তো অ্যাফোর্ডেবল কিনা এটারও তো একটা বিষয় আছে, তাই না? এখন অনেকে হচ্ছে এটা অ্যাফোর্ড করতে পারবে না, তো না পারলে তো কিছু করার নাই, অল্টারনেটিভ দেখবে সে, তাই না? হুম। তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনার যেটা যেভাবে করে পারবেন আপনাকে ওইভাবে করে বলবে। এখন কেউ ভুল বলে এটা আমি বলবো না, যে যেভাবে দেখছে সে তার ওই বিষয়টাকে ওইভাবে করে এক্সপ্রেস করার চেষ্টা করে। আসেন, তো অ্যাডভান্টেজের মধ্যে 3 নাম্বারটা তো হচ্ছে যে আইডিয়াল ফর প্রজেক্ট হোয়ার চেঞ্জেস আর মিনিমাল, অর্থাৎ যেখানে চেঞ্জ গুলা খুবই অল্প ওই জায়গাগুলোতে এটা আইডিয়াল, মানে ওইটার জন্য এটা আদর্শ ওয়াটারফল মেথোডোলজি। কেন? কারণ যদি সে, যে যারা ঘন ঘন চেঞ্জ করে, একবার বলে যে ভাই লাল রঙের দেন, আবার বলে নীল রঙের দেন, আবার বলে সবুজ রঙের দেন, তো আমি বিরক্ত হয়ে যাব না? আমি কি একভাবে কাজ করতে পারবো? পারবো না। তো তাহলে আমি বলবো কি যে ভাই তাহলে একটা কাজ করেন, আপনি ওয়াটারফল মেথোডোলজিতে, মানে তার রিকোয়ারমেন্ট অনুসারে আমি ওয়াটারফল মেথোডোলজি চুজ করতে পারবো না, কারণ তার নিজের সিদ্ধান্তে ঠিক নাই, সে একবার এটা করে একবার ওইটা করে। বোঝা গেছে? সো এটা শুধুমাত্র ওই জায়গাতেই করা যাবে যেখানে চেঞ্জ গুলা খুবই মিনিমাল, মানে যে চেঞ্জ হবে সেটা খুবই নামমাত্র চেঞ্জ, খুব বেশি কিছু চেঞ্জ করবে না। এবার আসেন লিমিটেশন। লিমিটেশন কি? ইনফ্লেক্সিবল ইন অ্যাকোমোডিং চেঞ্জেস ওয়ান্স দ্য প্রজেক্ট ইজ ইন দ্য ডেভেলপমেন্ট স্টেজ। তার মানে যখন এই প্রজেক্টটা ডেভেলপমেন্ট স্টেজে চলে যাবে তখন এই জিনিসটা চেঞ্জ করা একটু কঠিন হয়ে পড়ে এই মেথোডোলজিতে, ঠিক আছে? এরপর হচ্ছে লেট টেস্টিং স্টেজ। লেট টেস্টিং স্টেজ কেন বলা হয়েছে? এখানে যেহেতু একটা জিনিস কমপ্লিট করার পরে আমি আরেকটা জিনিস ধরি, তার মানে একটা জিনিসকে পুরোপুরি কমপ্লিট করি, তারপর গিয়ে আমি আমার ক্লায়েন্টরে দেখাই যে ভাইয়া দেখেন তো এবার হয়েছে কিনা। সে বললো যে না ভাই এটা তো হয় নাই, আমার তো এটা তো এইভাবে বলি না ওইভাবে বলছে, কারণ আমি তো পুরা কাজ করে ফেলছি। তাহলে এবার মেক ইট ডিফিকাল্ট টু ফিক্স ইস্যুস উইথ সিগনিফিক্যান্ট রিওয়ার্ক, অর্থাৎ তাহলে এবার আমাকে কি করতে হবে, যেহেতু আমি পুরাটা করে ফেলে ওনাকে দেখাইছি, দেন এবার সে যদি আমারে বলে ভাই জিনিসটা তো এভাবে ছিল না ওইভাবে ছিল, তাহলে আবার আমাকে প্রথম থেকে অনেক কিছু পরিবর্তন করতে হচ্ছে, তাই না? জি। ওকে, আমরা তো কথাবার্তা বলবো নাকি জি। তাহলে? জি ভাইয়া।
কথা শোনা যাচ্ছে? ওকে, দেখেন এবার আসেন অ্যাগাইল মেথোডোলজি। এটা কেমনে কি? অ্যাগাইল ইজ এ ফ্লেক্সিবল iterative approach to project management that promotes adaptive planning and continuous feedback. তার মানে এখানে কি বোঝা যাচ্ছে? এখানে বোঝা যাচ্ছে এখানে অ্যাগাইলটা হচ্ছে একটা ফ্লেক্সিবল কেন? বারবার করে আপনি জিজ্ঞেস করতে পারবেন যে যখন দেখতেছেন আপনার ওই যার কথা বলছি যে একবার লাল বলে, একবার সবুজ বলে, একবার পিঙ্ক কালার বলে, তো তার মানে হচ্ছে কি তারে দিয়ে আমি ওয়াটারফল মেথোডোলজিতে তার কাজ করতে গেলে সমস্যা হবে। তার মানে তার কাজ করার সময় আমরা বারবার করে দেখাইতে হবে, ভাই এবার দেখেন হয়েছে নি, ভাই এবার দেখেন হয়েছে কিনা, এভাবে করে তারা বারবার করে নক করতে হবে। তো এই কারণে আমার এমন একটা মেথোডোলজি দরকার যেটা কিনা ফ্লেক্সিবল, বারবার করে তারা আমি জিজ্ঞেস করতে পারবো। তো এখানে বলা হয়েছে অ্যাগাইল ইজ ফ্লেক্সিবল, এটা ফ্লেক্সিবল নমনীয় কারণ চেঞ্জ করা যায়। ইটারেটিভ অ্যাপ্রোচ মানে হচ্ছে কি পুনরাবৃত্ত অ্যাপ্রোচ, মানে যেখানে বারবার করে একই কাজ হাত দেওয়া হয়। টু প্রজেক্ট ম্যানেজমেন্ট দ্যাট প্রমোটস অ্যাডাপটিভ প্ল্যানিং এন্ড কন্টিনিউয়াস ফিডব্যাক, যেটাতে অ্যাডাপটিভ প্ল্যানিং ইউজ করে। অ্যাডাপটিভ প্ল্যানিং মানে কি? অ্যাডাপটিভ মানে কি? অ্যাডাপটিভ বা অ্যাডাপ্টেশন মানে হচ্ছে খাপ খাওয়ানো, মানে যে কোনো সিচুয়েশনে গেলেই ওই প্ল্যানটাকে বারবার করে চেঞ্জ করা যায় এবং চেঞ্জ করে সেটা বারবার করে আপনার যে ক্লায়েন্ট আছে তাকে জিজ্ঞেস করবেন যে ভাইয়া এবার হয়েছে, ভাই এবার কি ঠিক আছে, আমি কি নেক্সট স্টেজে যাব? তো এটা হচ্ছে কি কন্টিনিউয়াস ফিডব্যাক নেওয়া যায়। এখন ধরেন আমি যদি আমাদের ক্লাসের কথা বলি, বলেন তো ক্লাসও একটা মেথডে আমরা নিচ্ছি, কোন মেথোডোলজিতে ক্লাস নিচ্ছি বলেন? অ্যাগাইল মেথড। কারণ কি? কারণ এই মেথোডোলজিতে বারবার করে আপনাদেরকে জিজ্ঞেস করা যাচ্ছে, ভাই বুঝছেন আমি কি সামনে যাব? এই আর যদি ওয়াটারফল হইতো তাহলে কি হইতো, পুরা চ্যাপ্টার শেষ করে এবার জিজ্ঞেস করতাম ভাই বুঝছেন, এবার আপনি বলেন ভাই আমি তো ওই জায়গায় বুঝি নাই। ওই জায়গায় বুঝেন নাই মানে এর পরেরটাও বুঝেন নাই, এটা বুঝেন নাই মানে এর পরেরটাও বুঝেন নাই, এর পরেরটাও বুঝেন নাই, তার মানে আমার আবার সবকিছু আপনারা বুঝাইতে হবে। তো আমি যদি ক্লাসের ক্ষেত্রে কোন মেথোডোলজি ইউজ করতেছি, আমি বলবো যে অ্যাগাইল মেথোডোলজি। ঠিক আছে, কারণ এখানে আমি বারবার করে আপনারা জিজ্ঞেস করতেছি ভাই বুঝছেন আমি কি সামনে যাব? সো এখানে কন্টিনিউয়াস ফিডব্যাক নেওয়া হচ্ছে। It emphasizes delivering small functional pieces of product in short development cycle known as sprint. তো তার মানে এখানে যতটুকু শেষ করে একবার করে দেখানো হচ্ছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনারা তো আমার সামনে বসায়া দেখাইতেছি না ওই মেথডে, আপনাকে আমি মানে প্রতি সেকেন্ডেও জিজ্ঞেস করবো না। আমি ধরেন একটা সংজ্ঞা পড়াইতেছি, পড়াইয়া তারও বললাম ভাই বুঝছেন এবার অ্যাগাইল মেথোডোলজি, আপনি বললেন যে জি ভাইয়া বুঝছি। এই যে একটা মেথোডোলজি পড়াই এবার জিজ্ঞেস করতেছি ভাই বুঝছেন, এটা এই যে পুরা একটা মেথোডোলজি পড়ানো প্রথম থেকে, ধরেন আমি যদি বলি এই যে ওয়াটারফলের এখান থেকে শুরু করে এখানে এসে আমি শেষ করলাম আর জিজ্ঞেস করলাম ভাই আপনি কি বুঝছেন, তাহলে এটা তাহলে এই অংশটাকে বলা হয়েছে স্প্রিন্ট। এই অংশটাকে কি বলা হয়েছে? স্প্রিন্ট বলা হয়েছে। ঠিক আছে, তার মানে যেই ধাপে ধাপে আপনাকে বারবার করে ফলো আপ করা হবে, জিজ্ঞেস করা হবে, ওই ধাপটাকে এক একটা স্প্রিন্ট বলে। এবার আসেন ফাংশনালিটি। অ্যাগাইল অ্যালাউস ফর কনস্ট্যান্ট কমিউনিকেশন বিটুইন প্রজেক্ট আইটেম অ্যান্ড স্টেক হোল্ডার্স। তার মানে এই জায়গায় প্রজেক্ট টিমস অ্যান্ড স্টেক হোল্ডার্স, এই জায়গায় স্টেক হোল্ডার কারা? এখানে আপনারা। প্রজেক্ট টিম কারা? যারা আমার এখানে কাজ করতেছে তারা। ধরেন আপনারা আমার কোনো একটা কিছু কাজ করার দায়িত্ব দিচ্ছেন, এখানে আমি আপনাদের সাথে বারবার জিজ্ঞেস করবো যে ভাই আপনারা কি এটা এভাবে করে যাচ্ছেন, হয়েছে? আপনারা বলবেন জি ভাই এটা হয়েছে, কেউ বলবেন না ভাই এটা হয় নাই। তারপর আমি আমার টিমকে বলবো যে ভাই ওরা তো ক্লায়েন্ট তো এভাবে চাইতেছে না, এভাবে চাইতেছে, এভাবে করে করো। তার মানে এখানে বারবার করে আপনাদের সাথে আমার কমিউনিকেশন হচ্ছে, আমার টিমের সাথেও আমার কমিউনিকেশন হচ্ছে, ঠিক কিনা? কি হলো? জি ভাইয়া ঠিক আছে। Agile break down the project into smaller iteration. তো এখানে আমার এই প্রজেক্টটাকে আমি ছোট্ট ছোট্ট ইটারেশনে ভাগ করি, মানে পুনরাবৃত্তিতে। লাইক আমি যেটা করি প্রয়োজন হলে আবার এটাকে একটু একটু চেঞ্জ করি, তো আমার ছোট ছোট পুনরাবৃত্তিতে আমি জিনিসটাকে ভাগ করতেছি। শেষ।
এবার অ্যাডভান্টেজ কি? হাইলি ফ্লেক্সিবল অ্যান্ড অ্যাডাপটিভ টু চেঞ্জ। এবার এটা বারবার করে রিভিউ ফিডব্যাক নেওয়া হয় বিধায় এটা ফ্লেক্সিবল অনেক। আর্লি ডিটেকশন অফ ইস্যুস অ্যাজ টেস্টিং অকার থ্রু আউট, অর্থাৎ টেস্টিং যেহেতু প্রত্যেকটা ধাপে ধাপে হচ্ছে তাই কোনো প্রবলেম বা ইস্যু থাকলে সেটা সহজে ডিটেক্ট করা যায়। কন্টিনিউয়াস ফিডব্যাক ফ্রম স্টেক হোল্ডার অ্যালাউজ ফর এ বেটার ইন প্রোডাক্ট। তার মানে যেহেতু বারবার করে আপনাদেরকে জিজ্ঞেস করতেছি এবং এন্ড অফ দ্য ডে যখন একটা ওয়েবসাইট দাঁড় করানো হবে বা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আমি ওয়েবসাইট দাঁড় করাই কিংবা আমি যদি ক্লাসের কথা বলি বা চ্যাপ্টারের কথা বলি, এটা যদি আপনাদেরকে বারবার করে যেহেতু আমি জিজ্ঞেস করতে চ্যাপ্টার শেষ হইলে যেটা স্বয়ং সম্পূর্ণভাবে আপনারা আপনাদের মাথায় ঢুকতে পারবেন, তাই না? যে হ্যাঁ ভাই আমি পুরা চ্যাপ্টার ভালো করে বুঝছি, কিংবা হ্যাঁ ভাই আমার পুরা ওয়েবসাইটটা ঠিক মতো স্বয়ং সম্পূর্ণ হয়েছে, কারণ এখানে আর ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে বারবার করে জিজ্ঞেস করা হয়। কারণ লিমিটেশনে কি বলছে? ক্যান ল্যাক ক্লিয়ার ডকুমেন্টেশন ডিউ টু ফাস্ট পেসড ডেভেলপমেন্ট। অর্থাৎ এখানে যেহেতু বারবার করে আপনারা জিজ্ঞেস করে তো আপনি প্রথমে একটা বলেন, এরপর আবার আরেকটা বলেন, এরপর আবার আরেকটা বলেন, এখন আরেকজন বিরক্ত হয়ে বলবো যে ধ্যাত্তেরি ডকুমেন্টেশনের দরকার নাই, আমি করবো আর আপনারা দেখামো আর আপনি বলবেন যে হয়েছে নাকি হয় নাই। তো এখানে কি কোনো ক্লিয়ার ডকুমেন্টেশন ওইভাবে হচ্ছে না, তাহলে ডকুমেন্টেশনে এখানে অভাব দেখা যায়। কিন্তু ওয়াটারফলের বেলায় কি একদম পুরা জিনিসটাকে আপনি আলাদা করে লিখে গ্রাফ আকারে প্রকাশ করে আমারে জমা দিচ্ছেন, তার মানে এটা একটা নির্দিষ্ট ডকুমেন্ট আছে। কিন্তু এগাইলের ক্ষেত্রে যদি আপনারা একবার এক কথা বলেন তো এখানে ওইভাবে করে আমি ডকুমেন্ট রাখবো না, আমার বিরক্ত লাগবে, তো এটা মিসিং থাকে, ল্যাকিংস থাকে। রিকোয়ার হাই লেভেল অফ কোলাবোরেশন হুইচ মে বি ডিফিকাল্ট ইন লার্জ টিম। তার মানে আমার হাই লেভেলের কোলাবোরেশন দরকার হয়, ঠিক আছে? বড় টিমের ক্ষেত্রে, বড় টিম হইলে সেটা একটু কি ডিফিকাল্ট হয়ে যায়। মানে যদি আমার টিমে 50 জন 100 জন এট এ টাইম কাজ করে তো তাদের সাথে বারবার করে এরকম ভাই আসেন আসেন আজকে রাতে মিটিং হবে, আসেন সবাই মিলে আমরা জুমে আসি, গুগল মিটে আসি, তো বারবার করে তাদেরকে নিয়ে বসতে হয়, বিরক্তির কারণ হয়। স্কোপ ক্রিপ ইজ কমন লিডিং টু পোটেনশিয়াল বাজেট অ্যান্ড টাইম ওভাররান। তাহলে স্কোপ ক্রিপ কি? আপনারা মাঝে মাঝে যদি কমিউনিকেট করেন তাহলে আমার জন্য খুব ভালো হবে, আপনাদেরকে বুঝাইতে ইজি হবে। ওকে ভাই। আচ্ছা, স্কোপ ক্রিপ মানে হচ্ছে যে ধরেন বারবার মানে এখানে বারবার করে ধীর গতিতে বা আস্তে যাওয়া। তো স্কোপ ক্রিপ মানে হচ্ছে যখন আপনার এরিয়াটা অনেক আস্তে আস্তে করে যায়, ঠিক আছে? তো যদি আস্তে আস্তে করে কোনো একটা কাজ হয় এটাতে টাইম বেশি লাগবে না? তো টাইম যদি জি। বেশি লাগে, যারা আইটি ডেভেলপমেন্ট বা ওয়ার্কার হিসেবে নিয়োজিত তারা কিন্তু মানে ঘন্টার আলোকে কাজ করে, তাদের ফি নির্ধারিত হয়, যত ঘন্টা কাজ তত ঘন্টা ফি, এভাবে করে। ধরেন আমার টিম মেম্বার যারা থাকবে তারা বেশি করে সময় দিতে হবে, তাদের জীবন থেকে আমি বেশি করে সময় নিচ্ছি, তো এই বেশি করে সময় নেওয়ার জন্য আমার টাকা পয়সাও বেশি দিতে হবে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে লিমিটেশন। দুইটা মেথোডোলজি শিখলাম, ওয়াটারফল অ্যাগাইল, মনে থাকবো তো নাকি? জি ভাই। জি ভাইয়া। এবার হচ্ছে কিছু বলবেন? খাওয়ার আচ্ছা, স্ক্রুম মেথোডোলজি এখানে কি বলছে? স্ক্রুম ইজ এ সাবসেট অফ অ্যাগাইল দ্যাট ফোকাসেস অন স্পেসিফিক প্রসেস ফর ম্যানেজিং ওয়ার্ক। তার মানে অ্যাগাইলেরই একটা সাবসেট হচ্ছে স্ক্রুম। তার মানে এটার বৈশিষ্ট্য কেমন? অ্যাগাইলের মতো বারবার করে রিভিউ করে, বারবার করে মিটিং করে, ঠিক কিনা? এরপর এটার ফাংশনালিটি কি? স্ক্রুম টিম ওয়ার্ক ইজ ইটারেটিভ, টিমস ওয়ার্ক ইন ইটারেটিভ সাইকেলস অফ 2 to 4 উইক। তার মানে এখানে দিনের ভিত্তিতে কাজকে ভাগ করে, নোন অ্যাজ স্প্রিন্ট। আগেরটাতে স্প্রিন্ট ছিল একটা কাজের, মানে ধরেন যতটুকু কাজ আমি আপনাকে করে দেখাবো ততটুকুতে একটা স্প্রিন্ট, আবার আপনার থেকে ওইটা দেখাইয়া ফিডব্যাক নিয়ে আবার কাজ শেষ করে আবার যখন আপনাকে দেখাবো ওই কাজটুকুকে স্প্রিন্ট আকারে, মানে ওইখানে স্প্রিন্টটাকে ভাগ করা হয়েছে কাজের ভিত্তিতে, আর এই জায়গায় স্প্রিন্টটাকে ভিত্তি করা হয়েছে সময়ের ভিত্তিতে। বোঝা গেছে? ওইখানে হচ্ছে ওই কাজটা শেষ হইলে আপনি আমার কাছে আমার এখানে রিভিউ করবেন বা আমি আপনাদের নিয়ে বসবো, আর এটা ছিল অ্যাগাইলে। আর স্ক্রুম মেথোডোলজিতে হচ্ছে ধরেন 2 সপ্তাহ হয়ে গেছে, এবার আসেন আমরা সবাই মিটিং করি, আবার 2 সপ্তাহ পর মিটিং করি। এটা সময়ের ভিত্তিতে স্প্রিন্টে ভাগ করা হয়েছে। টু ডেভেলপ পার্ট অফ দ্য প্রোডাক্ট,
The process involves daily stand-up, sprint planning, and sprint retrospectives, ensuring that the team stays on track. অর্থাৎ এটা নিশ্চিত করা হয় যে এটা প্ল্যানিং এর অনুযায়ী স্প্রিন্ট করা হয়, প্ল্যানিং অনুসারে ভাগ করা হয় ডে টু ডে আকারে। স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ কাকে বলা হয়েছে? আমরা অ্যাকাউন্টিং ক্লাসে বলছিলাম রেট্রোস্পেক্টিভ মানে হচ্ছে পূর্বে থেকে ঠিক করে আসা, আর প্রসপেক্টিভ মানে হচ্ছে বর্তমান থেকে ভবিষ্যতে ঠিক করা। আর রেট্রোস্পেক্টিভ মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব ঠিক করে ফেলা। ঠিক আছে? এই যে আপনার এটার মাধ্যমে আপনি কি করতেছেন? আপনি পূর্বে থেকে ঠিক করে আসতেছেন এবং সেটা কিনা সময়ের ভিত্তিতে। তো এটা হচ্ছে আপনার স্ক্রুম মেথোডোলজির ফাংশনালিটি। তার মানে আমি বলতে পারি যে স্ক্রুম মেথোডোলজি এবং অ্যাগাইল মেথোডোলজি দুইটা প্রায় সিমিলার। প্রধান পার্থক্য হচ্ছে অ্যাগাইল মেথোডোলজিতে কাজের ভিত্তিতে স্প্রিন্টকে ভাগ করা হয়, আর স্ক্রুম মেথোডোলজিতে সময়ের ভিত্তিতে স্প্রিন্টকে ভাগ করা হয়। বুঝছেন? জি ভাইয়া। ওকে, তন্ময় আহমেদ কি আমাদের সাথে আছেন ভাইয়া? জি ভাইয়া আছি। ওকে ওকে, আচ্ছা এবার আসেন অ্যাডভান্টেজ, এনহ্যান্স টিম কোলাবোরেশন অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। এখানে যেহেতু মানে বারবার করে সবার সাথে দেখা হয়, মিটিং হয়, ফিডব্যাক নেওয়া হয়, তাই এখানে অ্যাকাউন্টেবিলিটি বাড়ে, কোলাবোরেশন বাড়ে, একজনের সাথে একজনের রিলেশনশিপ গাঢ় হয়। প্রোভাইডস ফ্রিকুয়েন্ট ট্যাঞ্জিবল ডেলিভারেবলস অ্যাট দ্য এন্ড অফ ইচ স্প্রিন্ট। তার মানে এখানে প্রত্যেকটা স্প্রিন্টের শেষে দৃশ্যমান কোন একটা জায়গায় জিনিসটা দাঁড় হয় ওই কাজটা। কনস্ট্যান্ট ফিডব্যাক লিডস টু ইভলভিং অ্যান্ড ইউজার ফোকাস প্রোডাক্ট। তার মানে যেহেতু এটাতে কনস্ট্যান্ট ফিডব্যাক নেওয়া হয়, সো এটার জন্য ইউজারদের জন্য যে বিষয়টা খুব ভালো ওই বিষয়টাই সুনিশ্চিত হয়ে থাকে কনস্ট্যান্ট ফিডব্যাকের মাধ্যমে, মানে একদম ক্লিয়ার কাট সবকিছু থাকে। এবার আসেন লিমিটেশন, মানে প্রোডাক্টটা একদম পারফেক্ট হয় আর কি, বা পারফেক্ট, ক্লোজ টু পারফেক্ট হয়। পারফেক্ট বলতে তো কোনো কিছু নাই, মানে ক্লোজ টু পারফেক্ট বলবেন আর কি। লিমিটেশন রিকোয়ার এ হাই লেভেল অফ টিম কোলাবোরেশন। এখানে হাই লেভেলের টিম কোলাবোরেশন লাগে। এখন যদি ধরেন টিমের মধ্যে একজন একজনটা দেখতে পারে না, এর সাথে কথা বলবে না, ওর সাথে কথা বলবে না, এভাবে করে ভেজাল হয়। তো তাহলে কি আপনার অ্যাগাইল কিংবা স্ক্রুম কোনোটা চলবে? না ভাইয়া। চলবে না। তো দ্যাট মিনস হচ্ছে আপনার টিম কোলাবোরেশনটা ভালো থাকতে হবে। দেন হচ্ছে, আর যদি সেটা না হয় তাহলে চলবে না। ক্যান বিকাম chaotic if team lacks discipline in following scrum practice। অর্থাৎ টিমের মধ্যে যদি ডিসিপ্লিন না থাকে তাহলে এটা অনেক বেশি হট্টগোল সম্পন্ন হয়ে যায়। ঠিক আছে? ডিফিকাল্ট টু অ্যাপ্লাই ইন লার্জ স্কেল প্রজেক্ট উইথ ডিস্ট্রিবিউটেড টিমস। অর্থাৎ যখন অনেক বড় ধরনের প্রজেক্ট থাকে এবং আগে থেকে কাজকে ভাগ ভাগ করে দেওয়া হয়, ধরেন আপনার একটা কাজ আপনি একটা টিমকে দিয়ে করাচ্ছেন, তাহলে বারবার করে তার সাথে ফলো আপ রিভিউ করতে পারেন। আর আপনি 50টা টিমে ভাগ করে দিচ্ছেন, এবার আপনি 50টা টিমরে নিয়ে একসাথে করে বসে এগুলা করা এটার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে? আমরা কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এবার এই যে আমরা যে জিনিসটা এখানে পড়াইছিলাম না, ওইটাকে সংক্ষিপ্ত আকারে এখানে আবার আমরা তুলে ধরছি। তো যদি প্রথম অংশটা ভালো করে বুঝেন, রিভিউ দেওয়ার সময় বা রিভিশনের সময় এই অংশটা অনেক কাজে দিবে। শেষ।